ডব্লিউবিই পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের ফাইনাল এক্সামের সিলেবাস 120 নম্বর পৃষ্ঠা থেকে 130 নম্বর পৃষ্ঠা কেমন করে হলো কালো অধ্যায়টি পর্যন্ত কি কি প্রশ্ন হতে পারে তার সমস্তই আলোচনা করব। এছাড়াও ছোট ছোট প্রশ্নগুলির মৌখিক উত্তর এবং বড় প্রশ্নগুলির লিখিত উত্তর তোমাদের এই ভিডিওটির মধ্যেই দিয়ে দেওয়া হবে। নিজেদের প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। দেখো, প্রথমেই বনে থাকে বাঘ, এই অধ্যায়টি থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন হলো বনে কোন কোন জীবজন্তু দেখা যায়। দেখো, আমি আন্ডারলাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইতেই অনেক ধরনের বন্য জীবজন্তুর নাম রয়েছে, যেমন হাতি, মৌমাছি, শিয়াল, খরগোশ, চিতাবাঘ, কালো ভালুক, লাল পান্ডা, বুনো শুয়োর, বাঁদর, হরিণ ইত্যাদি। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে বনের মধ্যে কোন কোন গাছপালা দেখা যায়। দেখো, এখানে রয়েছে শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস, পাইন, ওক, ফার, বার্চ, রডোডেনড্রন ইত্যাদি। তোমাদের এই পৃষ্ঠা থেকে আরও যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন ধরো কয়েকটি পাহাড়ি অঞ্চলের গাছের নাম বলো। তোমাদেরকে লিখতে হবে পাইন, ওক, ফার, বার্চ, রডোডেনড্রন ইত্যাদি। প্রশ্ন আসতে পারে কয়েকটি লবণাক্ত অঞ্চলের গাছের নাম বলো। দেখো, নিচের দিকে রয়েছে সুন্দরী, গরান, হেতাল প্রভৃতি। পরের পৃষ্ঠাটিতে দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে একশৃঙ্গ গন্ডার কোথায় বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্যের। প্রশ্ন আসতে পারে চাপ, চিলনি, লালি এগুলি কিসের নাম? এগুলি এক এক ধরনের গাছের নাম। নিচের দিকে দেখো একটি ছক রয়েছে, তোমার কাছাকাছি যে বন আছে সেখানকার পশু, গাছপালা ও বনজ উৎপাদনের কথা লিখতে বলেছে। প্রথমটিতে দেখো গাছপালার নাম। তোমাদের বাড়ির কাছাকাছি কোনো বন থাকলে সেখানকার সেই বনের গাছপালাগুলির নাম এখানে লিখতে পারো। আমাদের এখানে যেহেতু কোনো বন নেই, তাই এখানে যে সমস্ত গাছগুলি দেখা যায় সেগুলিও তোমরা লিখতে পারো, যেমন আম, জাম, তেঁতুল, খিরিস, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, নিম, ইউক্যালিপটাস, আকাশপানি এগুলি প্রচুর দেখা যায়। এরপর দেখো, পরের ছকটিতে বনের পশুদের নাম লিখতে বলেছে। তোমাদের কাছাকাছি কোনো বন থাকলে সেই বন্য পশুদের নাম লিখবে, না হলে শিয়াল, কাঠবেড়ালি, বাঁদর, সাপ এগুলির নাম লিখতে পারো, কারণ এগুলি সব জায়গাতেই দেখা যায়। এরপরের ছকটি রয়েছে বন থেকে তোমরা কি কি পাও। অক্সিজেন, কাঠ, ফল, ফুল, ঔষধ প্রভৃতি জিনিস পাই। এরপরের ছকটিতে রয়েছে বনের কি কি অন্য জায়গায় চলে যায়। এটিতে তোমরা লিখতে পারো বনের কাঠ এবং বিভিন্ন জীবজন্তুর কথা। শিয়াল, চিতাবাঘ এমনকি হাতিরাও লোকালয়ের মধ্যে চলে আসে, আমরা সেটা বিভিন্ন টিভি বা খবরের কাগজে মাঝে মাঝে দেখতে পাই। পরের 122 নম্বর পৃষ্ঠাটি দেখো, বন থেকে আমরা কি কি পাই। এটা অবশ্যই বড় প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখবে। তোমাদের বইতেই দেখো রয়েছে আসবাবপত্র, বিভিন্ন মশলা, ঔষধ, দড়ি তৈরির আঁশ, কাগজ, ফুল, ফল, পাতার থালা, বাটি ইত্যাদি আমরা বন থেকে সংগ্রহ করতে পারি, কিংবা বনজ উপাদান থেকে তৈরি করতে পারি। এগুলির পাশাপাশি তোমরা যোগ করতে পারো আমরা অক্সিজেন পাই, জ্বালানি কাঠ পাই, মধু, রাবার, আঠা, লাক্ষা পাই, যেটা পালিশ এবং রং তৈরির কাজে ব্যবহৃত হয়। এই অংশটি থেকে আর যে সমস্ত প্রশ্ন আসতে পারে, বনের কিছু লম্বা গাছের নাম তোমাদের আসতে পারে, যেমন নারকেল, তাল, শাল, কিংবা প্রশ্ন আসতে পারে চারিদিকে ছড়িয়ে পড়া কয়েকটি বিরাট গাছের নাম বলো, বট, অশ্বত্থ। এছাড়া আসতে পারে দুটি নরম কাণ্ডযুক্ত গাছের নাম বলো, কলা এবং পেঁপে। কয়েকটি লতানো গাছের নাম আসতে পারে, লাউ, কুমড়ো, শাঁকালু, বিভিন্ন লতানো ফুলের গাছ। এরপরের ছকটি দেখো, কোন গাছের কোন অংশ থেকে কি কি হয় তা তোমাদেরকে লিখতে বলেছে। প্রথমটি রয়েছে ঔষধ। এটি তোমরা লিখতে পারো তুলসী, নিম, কালোমেঘ প্রভৃতি গাছের পাতা এবং গাছের শেকড় থেকে ঔষধ তৈরি হয়। দড়ি কোথা থেকে তৈরি হয়? নারকেলের খোসা, পাট গাছের আঁশ প্রভৃতি থেকে। আসবাবপত্রের কাঠ কোন কোন গাছ থেকে পাওয়া যায়? সেগুন গাছ, শাল গাছ কিংবা নিম, মেহগনি প্রভৃতি গাছের নাম তোমরা এখানে লিখতে পারো।
কাগজ কোথা থেকে তৈরি হয়? বাঁশ গাছ থেকে। মশলা কোন কোন গাছ থেকে পাওয়া যায়? এলাচ, দারুচিনি, লবঙ্গ প্রভৃতি গাছের নাম লিখবে। ফল কোথা থেকে পাওয়া যায়? এখানে তোমরা আম, জাম, কাঁঠাল, কলা প্রভৃতি গাছের নাম লিখবে। ফুল কোথা থেকে পাওয়া যায়? গোলাপ, জবা, টগর, শিউলি, গন্ধরাজ ইত্যাদি ফুলের নাম লিখবে। পরের ছকটি দেখো, তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কি কি গাছ পাওয়া যায়। প্রথমে রয়েছে লম্বা গাছ। তোমরা এখানে নারকেল, তাল, সুপুরি, দেবদারু প্রভৃতি গাছের নাম লিখবে। ছড়ানো বড় গাছের নাম লিখতে বলেছে। বট, অশ্বত্থ, আম, খিরিস, জাম প্রভৃতি গাছের নাম লিখবে। নরম কাণ্ডের গাছের নাম লিখবে কলা এবং পেঁপে। লতানো গাছের নাম তোমরা লিখবে লাউ, কুমড়ো, শিম ইত্যাদি। স্যাঁতস্যাঁতে মাটির গাছ কীগুলি? ফার্ন। এছাড়াও বিভিন্ন আগাছা স্যাঁতস্যাঁতে জায়গায় প্রচুর হয়ে থাকে। জলাভূমির গাছ কোনগুলি? কচুরিপানা, কলমি শাক, শুষ্নি শাক ইত্যাদি। এরপর দেখো 123 নম্বর পৃষ্ঠাতে হারিয়ে যাওয়া বন আর নতুন বন। এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, আগে মানুষ বিশেষ গাছ না কাটলেও কোন সময় থেকে বেশি বেশি করে গাছ কাটা আরম্ভ করেছিল, এটার উত্তরে তোমরা লিখতে পারো কৃষিকাজের প্রয়োজনে। কারণ প্রচুর পরিমাণে কৃষি জমির প্রয়োজন হয়েছিল, তাই তারা ধারালো অস্ত্র বানিয়ে গাছ কেটে চাষের জমি তৈরি করত। এরপর তোমাদের আসতে পারে হাতি বন কাদের বলা হয়? যে বনগুলিতে হাতি পাওয়া যেত। প্রশ্ন আসতে পারে যে বনে হাতি থাকতো তার ওপর কার দখল ছিল? রাজার। প্রশ্ন আসতে পারে হাতি বনগুলির গুরুত্ব খুব বেশি ছিল কেন? কারণ বন থেকে পাওয়া হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগত। ভারতে হাতিকে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, সে কারণেই হাতি বনগুলির গুরুত্ব ছিল খুব বেশি। এরপর প্রশ্ন আসতে পারে বন্যজন্তুরা বাসস্থান কিংবা খাদ্যের অভাবে মানুষের কি কি ক্ষতি করে? তারা বারবার লোকালয়ে চলে আসে, ঘরবাড়ি ভেঙে দেয়, ফসল নষ্ট করে দেয়। এই উত্তরগুলি তোমরা লিখতে পারো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হলো সমাজভিত্তিক বন কাকে বলে? তোমরা দেখে নাও, এটির উত্তর তোমরা এইভাবে লিখবে। এখানে দেখো শেষের দিকে আরেকটি অংশ রয়েছে, আমাদের দেশে বন কম, আমাদের রাজ্যে খুব কম। অর্থাৎ আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ অত্যন্ত অল্প, সে কারণেই আমাদের যত বেশি সম্ভব গাছ লাগানো প্রয়োজন। এরপর দেখো বেড়াতে গিয়ে বন দেখা। এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, কোন গাছের কাঠ বেঁকে যায়? আম গাছের। কিংবা প্রশ্ন আসতে পারে মাজার শব্দের অর্থ কী? মাজার শব্দের অর্থ হলো পীর সাহেবের কবরস্থান। এই অধ্যায়টিতে সেরকম আর বিশেষ কোনো প্রশ্ন নেই। এরপর দেখো 127 নম্বর পৃষ্ঠা, বন্যপ্রাণী সুরক্ষা। এখান থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন বনে থাকে বাঘ কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বনে থাকে বাঘ লিখেছেন, তখন এই দেশে বাঘের সংখ্যা কত ছিল? প্রায় 40,000-এরও বেশি। তোমাদের প্রশ্ন আসতে পারে বর্তমানে ভারতবর্ষে বাঘের সংখ্যা কত? 2,000-এরও কম। অবশ্যই প্রশ্ন আসতে পারে বাঘ এত কমে গেল কি করে? উত্তর দেখো লেখা রয়েছে, আগে মানুষ বাঘ মারত, বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবত, নিজে বাঘ মেরেছে এমন ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখত। এই বন্দুক দিয়ে অনর্থক বাঘ মেরে নিজেদেরকে বীর বলে মনে করতো তারা, আর এসব কারণের জন্যই বাঘের সংখ্যা ধীরে ধীরে কমে গেছে। বাঘ কখন লোকালয়ে আসে না? বনেই খাবার পেয়ে গেলে। তোমাদের প্রশ্ন আসতে পারে সুন্দরবনটা এখনও টিকে রয়েছে কি কারণে? বাঘের কারণে, কারণ বাঘ আছে বলেই সেখানে লোকে গাছ কাটতে যেতে ভয় পায়। প্রশ্ন আসতে পারে বর্তমানে ভারত থেকে কোন জন্তু একেবারেই হারিয়ে গেছে? চিতাবাঘ। আরও একটি খুব সুন্দর প্রশ্ন রয়েছে, দেখো কোন পাখির পালক ঘরে রাখবে বলে সেগুলিকে হত্যা করে নিশ্চিহ্ন করে ফেলেছে? হুইয়া পাখির পালক। পরের পৃষ্ঠা 128 নম্বরে দেখো মানুষ গন্ডার হত্যা করে কিসের জন্য? তার খড়গের জন্য। প্রশ্ন আসতে পারে মানুষ হাতি মারে কিসের জন্য? তার লম্বা দুটো দাঁতের জন্য।
কারণ এই দাঁত থেকে তারা নানা রকমের শৌখিন জিনিসপত্র তৈরি করে। এরপর নিচের ছকটি দেখো, তোমার অঞ্চলে কি কি পশু পাখি মারা হয়, কেন মারা হয়, এসব নিয়ে লিখতে বলেছে। পশু পাখির নামে তোমরা প্রথমে লিখতে পারো মুরগি, তাদের মারার কারণ কি, মাংসের জন্য। যারা মারেন তাদের শাস্তি বিষয়ে অভিমত দেওয়ার আগে আমি বলতে চাই, আমাদেরই প্রথম হাঁস, মুরগি প্রভৃতির মাংস খাওয়া বন্ধ করতে হবে। কারণ আমাদের মধ্যে যতদিন এই সমস্ত খাদ্যের চাহিদা থাকবে ততদিনই তারা জীবিকা হিসেবে এই কাজটি করতে থাকবে। প্রবল বৃষ্টির আওয়াজের জন্য যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর তোমরা লিখতে পারো ছাগল, এটিও মারা হয় তার মাংসের জন্য। এছাড়া তোমরা 3 নম্বরে লিখতে পারো শিয়াল, তাদের মারার কারণ তারা হঠাৎ করে লোকালয়ে চলে আসে, হাঁস মুরগি নিয়ে যায়। এবং 4 নম্বরে লিখতে পারো বক, অনেকেই এই বকের মাংস খাওয়ার জন্য মাঠের মধ্যে ফাঁদ পেতে রাখে কিংবা গুলতি ছুঁড়ে তাদেরকে হত্যা করে। এরপর দেখো 129 নম্বর পৃষ্ঠা, তা সে যতই কালো হোক। এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, পশ্চিমবঙ্গের সবথেকে বড় কয়লা খনি কোনটি? রানীগঞ্জের কয়লা খনি। প্রশ্ন আসতে পারে রানীগঞ্জের কয়লা খনি বর্ধমান শহর থেকে কোন দিকে কত কিলোমিটার দূরে অবস্থিত? পশ্চিম দিকে 80-90 কিলোমিটার দূরে অবস্থিত। কয়লা খনিগুলিকে কি বলে? খোলামুখ খনি। দেখো বইতে তোমাদের রয়েছে বড় খনিগুলি খুব গভীর, সুড়ঙ্গ করা থাকে, সেখান দিয়ে ঢুকতে হয়। খানিকটা যাওয়ার পরেই চারদিকে কালো, অবশ্য গাইডরা পথ দেখান। মেঝে কয়লার, দেওয়াল কয়লার, ছাদ কয়লার, আবার যেখানে সেখানে জল পড়ে চুঁইয়ে চুঁইয়ে। সে কারণেই কয়লা খনির ভেতরে হাঁটার পথটি কাদা কাদা মতন হয়ে থাকে। তোমাদের প্রশ্ন আসতে পারে কয়লা খনির মধ্যে কতখানি গভীরে যেতে হয়? প্রায় 500 মিটারেরও বেশি। প্রশ্ন আসতে পারে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে অবস্থিত? প্রায় 100 মিটার। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। এরপর 130 নম্বর পৃষ্ঠাতে দেখো কেমন করে হলো কালো। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চল কতখানি অঞ্চল জুড়ে বিস্তৃত? দেখো রয়েছে এখানে আসানসোল, রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে খনিগুলো ছড়ানো। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতেও কয়লা খনি রয়েছে। প্রায় 1500 বর্গ কিলোমিটার জুড়ে এই কয়লা খনি অঞ্চল বিস্তৃত। এছাড়াও তোমাদের প্রশ্ন আসে কাঠ কয়লা কিভাবে তৈরি হয়? দেখো উত্তর রয়েছে তোমাদের বইতে, জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়। সেই জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলেও নিভে যায়। এভাবেই তৈরি হয় কাঠ কয়লা। প্রশ্ন আসতে পারে কাঠ কয়লা দিয়ে কি তৈরি করা হয়? তুবড়ি তৈরি করা হয়। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে কয়লা কিভাবে তৈরি হয়? দেখে নাও তোমরা উত্তরটি এইভাবে লিখবে। নিচের দিকে রয়েছে দেখো কাঠের অসার অংশগুলো পচে যাবে কিন্তু সার অংশগুলো পচবে না। এখান থেকেই তোমাদের নিচের ছকটি তৈরি করতে হবে। কি রয়েছে দেখো, 1000 বছর পরে গুড়ির সার অংশগুলো কি হবে? যেহেতু সেগুলো পচবে না তাই সেগুলি থেকেই কয়লায় পরিণত হবে। এবং 1000 বছর পরে গুড়ির অসার অংশগুলো কি হবে? অসার অংশগুলি যেহেতু পচে যাবে সেই কারণে সেটি মাটির সঙ্গেই মিশে যাবে। ভিডিওটি থেকে উপকৃত হলে তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরিবেশ বইয়ের বাকি অংশগুলির প্রশ্ন উত্তরও তোমাদের সঙ্গে এভাবেই বিস্তৃতভাবে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।